এমপি আনার খুনের ঘটনায় শিলাস্তির রহমানের জবানবন্দি। সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সব আসামির ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি। বাংলাদেশিদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান, দিতে হবে $15। 2 জুন থেকে হলো কার্যকর। এবং কুয়েতের তীব্র তাপপ্রবাহে উন্মুক্ত স্থানে কাজে নিষেধাজ্ঞা, ধরা পড়লে জরিমানা সহ কোম্পানি লাইসেন্স ব্লক, খুশি প্রবাসী শ্রমিকেরা। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ শুনছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার প্রবাসী নিউজ 24 বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তির রহমান। সোমবার দুপুরে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিলাস্তির জবানবন্দি রেকর্ড করা হয়। এদিকে আনার হত্যাকাণ্ডের আসামিদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সকে আদেশ দিয়েছেন আদালত। একই দিন এই ঘটনায় অপহরণের মামলায় মোহাম্মদ সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্যদিকে কলকাতায় এমপি আনারের দেহাংশ তল্লাশিতে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি। এমন তথ্য পাওয়া গেছে পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি থেকে। বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান সরকার। 2 জুন থেকে কার্যকর হয়েছে ভিসা নীতি। নতুন নীতি অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি হিসেবে শুধু $15 দিতে হবে। এটি ভারতীয় পর্যটকদের উপর আরোপিত ফি এর সমান। ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও ভুটানের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করতে এই পদক্ষেপ। এর আগে 2022 সালে বাংলাদেশিদের $200 দিতে হতো, তবে গত বছর এই ফি কমিয়ে $100 করা হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতি বছর প্রায় 15,000 বাংলাদেশি পর্যটকদের খরচ কম হবে। অস্ট্রেলিয়ার সিডনির সন্ধ্যাকে বাংলার লোকজ গানে আলোকিত করল ভবের হাট। 1 জুন সিডনির ক্যাসুলা পাওয়ার হাউস আর্ট সেন্টারে ভবের হাট সিজন 8 অনুষ্ঠিত হয়। শাকিল চৌধুরীর সঞ্চালনায় ও ফারিয়া আহমেদের পরিকল্পনা, নির্দেশনা এবং পরিচালনায় প্রতি বছরের মতো বাংলার মাতৃ মানুষের বাউল গান এবারও পরিণত হয় এক খণ্ড বাউল আখড়ার বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল সিডনি সাখাওয়াত হোসেন এবং প্রতীতির প্রতিষ্ঠাতা রবীন্দ্র সঙ্গীত শিল্পী সিরাজুল সালেকিন। গুণীজনদের সম্মাননা স্বরূপ ফুল, উত্তরীয়, ক্রেস্ট প্রদান করা হয় এই আসরে। আজকের এই অনুষ্ঠানের বাউল জারি বিয়ে, জন্মদিন, পরীক্ষার ফল বা যে কোনো শুভ সংবাদে মিষ্টি মুখ অপরিহার্য। অস্ট্রেলিয়ার সিডনিতে মিষ্টির চাহিদা পূরণের অঙ্গীকার নিয়ে দেশীয় স্বাদের সুইচের পথ চলা শুরু করলো ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর পদপ্রার্থী আশিক রহমান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ফিতা কেটে ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। শাপলা সুইটের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও হাবিবা উদ্দিন লিপি জানান, মিষ্টি দেশীয় সংস্কৃতি ও আতিথেয়তার সাথে মিশে আছে। সিডনিতেও এই প্রথা চালু করার পাশাপাশি শতভাগ গ্রাহক সেবা এবং মানসম্মত মিষ্টি তৈরির অঙ্গীকার নিয়েছেন তারা। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে কুয়েতের তাপমাত্রা দিনের বেলায় 50 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। তীব্র গরমে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করছে দেশটির সরকার। গত 1 জুন বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত 3 মাসের জন্য উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। সরকারের এই আদেশ অমান্য করলে 200 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা ও কোম্পানি লাইসেন্স ব্লক করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার। দিনে খোলা আকাশের নিচে কাজে নিষেধাজ্ঞা আরোপ করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কুয়েত প্রবাসীরা। নিরাপরাধ ফিলিস্তিনি মুসলিমদের হত্যার প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান প্রেসিডেন্ট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মন্ত্রিপরিষদের একটি সুপারিশের ভিত্তিতে ইহুদি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেন। এছাড়া মধ্যপ্রাচ্যে জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির সাথে ফিলিস্তিনে সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মালদ্বীপ সরকার ইসরায়েলি জনগণের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করাতে
আমি মুসলমান হিসাবে অত্যন্ত আনন্দিত এবং মালদ্বীপ প্রবাসী হিসাবে অত্যন্ত গর্ববোধ করছি। ছোট রাষ্ট্র হিসাবে মালদ্বীপ সরকার তার প্রতিবাদ করাতে আমি আনন্দিত। প্রবাসী নিউজ 24 নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রবাসী নিউজ 24-এ। হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে দুর্নীতিতে নতুন নজির সৃষ্টি করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুদকের অনুসন্ধানে প্রতিনিয়ত মিলছে দোর্দণ্ড প্রতাপশালী পুলিশের সাবেক এই কর্মকর্তার দুর্নীতির নতুন নতুন ফেরিস্তি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, আগামী 6 জুন দুদকের তলবে কি হাজির হবেন বেনজির? দুদকের একজন কৌশলী ও সাবেক এক মহাপরিচালক বলছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিলে আরও বেশি বিপদে পড়বে বেনজির ও তার পরিবার। তাসলিম তৌহিদের প্রতিবেদন। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। 200-র অধিক দলিল জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরও নতুন করে নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও তিনি গড়েছেন সম্পদের পাহাড়। বেনজিরের দুর্নীতি ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনা খোরাক জোগাচ্ছে, তখন পরিবার সহ অনেকটাই আত্মগোপনে বেনজির। সূত্র বলছে, সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছে। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নেবে সংস্থাটি? যেগুলি জব্দ হয়েছে অনেক মোটা দাগে, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে। এখন এইসব ব্যাপারে জিজ্ঞাসাবাদের আমরা আশা করছি উনি সম্মুখীন হবে। যদি সম্মুখীন না হয় তাহলে উনি দুদকের আদেশটা কমপ্লাই করলো না। যদি এটা হয়ে থাকে, এটা নাও হতে পারে, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনজীবীর মাধ্যমেও সেই লিখিত বক্তব্য পাঠাতে পারে। বাট কিন্তু এখানে যেহেতু ওনাকে সশরীরে হাজির হইতে বলেছে, ওনার আশাটা আমি মনে করি বাধ্যতামূলক। এর আগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, পি.কে. হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক বা দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রেও পরবর্তী পদক্ষেপ নিতে কোনো বেগ পেতে হবে না বলেও মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। এই যে অভিযোগ, যে বিস্তর প্রমাণাদি পাওয়া গেল, তার বিপক্ষে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্যের কিছুই নেই। সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা অভিযোগটা, এবং সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে, অর্থাৎ একটা মামলা দায়ের করবে। গেল 23 ও 26শে মে দুদকের 2 দফার আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। নজিরবিহীন বেনজির আহমেদ, সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, যেখানকার জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে এসব জমি কেনা হলেও অনেক জমি দখলেরও অভিযোগ উঠেছে। বেনজিরের নজিরবিহীন দুর্নীতির তথ্য বেরিয়ে আসায় মুখ খুলতে শুরু করেছেন সেখানকার মানুষও। দখলকৃত জমি এখন ফেরত চান ভুক্তভোগীরা। এদিকে বেনজিরের নামে করা সাভানা পার্কটি বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড়। সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে এখানে। আছে হাজারেরও বেশি ভিয়েতনামি নারিকেল গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ। রয়েছে বিশাল আকৃতির কনসার্ট হল। এছাড়াও বেশ কয়েকটি পুকুর ও দৃষ্টিনন্দন ঘাট, কৃত্রিম ঝর্ণা ও বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকাকালীন বেনজির আহমেদ গড়ে তোলেন এই রিসোর্ট। অভিযোগ উঠেছে, পার্ক নির্মাণ করতে তিনি ওই এলাকার বহু হিন্দু সম্প্রদায়ের জমি ভয় দেখিয়ে জোর করে নিয়ে নেন। অনেকেই জমি বিক্রি না করায় কৌশলে বালু ভরাট করে তা দখল করে নিয়েছেন। বিক্রি করতে না চাওয়ায় ভয়ভীতি ও হুমকি দেয় পরিবার পরিজন নিয়ে অনেকেই দেশ ছেড়েছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা আমার একটা জিনিস দেখাইছে যে আমার এক শরিক, তারা যুদ্ধের সময় ইন্ডিয়া থাকতো, তাদের নামে জমিটা লিখে নেওয়ার একটা হুমকি দিয়ে পরবর্তীতে আমরা যারা ছিলাম তখন সম্মত হয়েছি যে ইন্ডিয়া গেল হট করিয়া আমার কয় তুই টিকতে পারবি না, তুইও চলে আয়।
এখন ওই জমি অধ্যক্ষা ওরে ভিতরে ডাকিয়ে নিয়ে কি মানে অস্ত্র দেখাইছে না কি, ও ভয়তে আজ পর্যন্ত মুখ খোলে না, খালি আমার একটা কথা বলছে কি তুই ও জায়গায় থাকতে পারবি না, ওতে চলে আয়। অন্যায়ভাবে লিখে নেয়া জমি ফেরতের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেছেন ভুক্তভোগীরা। তো আমার জায়গা যে এই যে প্রেশার ক্রিয়েট করিয়া জোর খাটাইয়া আজকে সে বিল্ডিং করছে, আমি বেদখলে এলজিডি রাস্তার সাথে বেড়া দিয়ে আমাদের ওই জমির সাথে সম্পূর্ণ যাতায়াত বন্ধ করে দিয়েছেন। এটা আমরা মিডিয়ার সামনে বলার কারণে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে। এই দুর্নীতিবাজ এই বেনজির সাহেবের আমরা বিচার চাই। অভিযোগ রয়েছে আদালতে সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলে কয়েকটি ট্রাকের মাধ্যমে পার্ক থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, এমনকি ব্যাংক লোন নিয়ে করা খামার থেকে সরিয়ে নেওয়া হয়েছে গরু। এসব ব্যাপারে গণমাধ্যমে মুখ খোলায় কয়েকজন গ্রামবাসীকে পিটিয়ে আহত করারও অভিযোগ উঠেছে। পার্কের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্দরবানের নায়কংছড়ি রাজঘাট সীমান্তে বিজিবির টহল দলের উপর চোরা কারবারিদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পাল্টা গুলিতে নিহত হয়েছে হত্যাসহ একাধিক মামলার আসামি নিজাম ডাকাত। সোমবার এক অভিযানে ইয়াবা ও সিগারেট জব্দ করে বিজিবি। এই সময় চোরা কারবারিরা সংঘবদ্ধ হয়ে টহল দলের উপর গুলি ও বোমা ছোড়ে। আগুন ধরিয়ে দেয় বিজিবির 4টি মোটরসাইকেলে। পাল্টা গুলি চালালে নিজামুদ্দিন নামে একজন নিহত হয়, যে স্থানীয়ভাবে নিজাম ডাকাত নামে পরিচিতি এবং হত্যাসহ একাধিক মামলার আসামি। খবর পেয়ে গর্জনায় মিষ্টি বিতরণ করে এলাকাবাসী। পরে নিজামের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নেওয়া হয়। জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চালাচ্ছে বিজিবি। প্রক্রিয়াধীন আছে মামলাও। প্রবাসী নিউজ 24 নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রবাসী নিউজ 24-এ। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শফি আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যায় ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন শফি আহমেদ। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ জানাজা শেষে নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। বিদায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের অন্যতম নায়ক শফি আহমেদের। আছেন শফি আহমেদ, সাবেক ছাত্রনেতা, আমার ডান পাশে আছেন। জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে 90-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন শফি আহমেদ। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য হন। টেলিভিশন টকশোতে পরিচিত মুখ শফি আহমেদ সোচ্চার ছিলেন গণতন্ত্র, মানবাধিকার ও দেশের উন্নয়ন নিয়ে। ছাড় দেননি সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করতে। মার্কেটে পণ্য আছে, চীনের পণ্য আছে, আমেরিকার পণ্য আছে, জাপানের পণ্য আছে, ভিয়েতনামের পণ্য আছে, ভারতের পণ্য আছে। আমার ইচ্ছা হলে আমি কিনবো, আমার ইচ্ছা না হলে কিনবো না। তবে তারা যদি এটা পলিটিক্যাল ক্যাম্পেইন হিসেবে নিয়ে আসে, এটা ভারতের একটা মাথা ব্যথার কারণ। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। 63 বছর বয়সী শফি আহমেদের স্ত্রী ও 2 পুত্র সন্তান রয়েছে। স্বজনরা জানান, মঙ্গলবার নেত্রকোনায় দাফন করা হবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম এই যোদ্ধাকে। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এবার বাজেট 2024-25 প্রসঙ্গ। আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ বাড়তে পারে 4,000 কোটি টাকা। পাশাপাশি বাড়ানো হবে উপকারভোগীর সংখ্যাও। তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে যারা এই নিরাপত্তা বেষ্টনীর আওতায়, তাদের ভাতার পরিমাণ নগণ্য মনে করেন অর্থনীতিবিদরা। 2-1টি উপকারভোগী শ্রেণী ছাড়া বাকিদের ভাতাও বাড়ছে না আসছে বাজেটে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধিতার শিকার শেখর চক্রবর্তী। 8ম শ্রেণীর পর আর এগোয়নি লেখাপড়া। সরকারের প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে 800 টাকা পেলেও উচ্চমূল্যের বাজারে টিকে থাকতে টিউশনি করে জীবিকা চালান। তার চাওয়া আসছে বাজেটে বাড়ুক প্রতিবন্ধীদের ভাতা সুবিধা। সরকার যদি সবাইকে ভাতার আওতায় আনেও বাড়ায়ও, আমি মনে করি যদি একটু আমাদের ভাতাটা যদি আরেকটু বাড়াইতো আমি খুবই উপকৃত হতাম। দেশে 14 মাস ধরে মূল্যস্ফীতি প্রায় 10% ঘরে।
নিত্য প্রয়োজনীয় পণ্য তো বটেই, প্রয়োজনীয় ঔষধের দামও বেড়েছে কয়েক গুণ। তাই 80 ঊর্ধ্ব সুধারানী চক্রবর্তী বয়স্ক ভাতা পেলেও তা দিয়ে জীবন চালানো দায়। খাওয়ানোর ওষুধপাতি লাগে, ভালো ভালো ফল পাকড়া খাওয়ান লাগে, সেভাবে করণ লাগে, এতে চলে না। হিসাব বলছে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মোট কর্মসূচি আছে 123টি, যার মধ্যে 8টি সরাসরি নগদ সহায়তা ভিত্তিক এবং 11টি খাদ্য সহায়তা। প্রতি বাজেটে বরাদ্দ সামান্য বাড়লেও তা এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপির মাত্র 2.5%। চলতি অর্থ বছরের 1,26,000 কোটি থেকে এবার সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়তে পারে 4,000 কোটি টাকা। মূল্যস্ফীতি অ্যাডজাস্ট করলেও তো 800 টাকা আর 800 টাকা নাই, তাই না? তো ওটা আরেকটু বাড়ানো উচিত। সামাজিক সুরক্ষার ব্যাপারে আমাদের উদার হস্ত হতে হবে, বরং অন্য জায়গাগুলোতে কাটতে হবে। এবার বয়স্ক ভাতা সুবিধায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও 2 লাখ নাগরিক। এছাড়া বাড়ছে বিধবা, স্বামী নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধী ভাতাভোগীও। যদিও এই 3 শ্রেণীর উপকারভোগীদের মধ্যে 90 বছরের বেশি বয়স্ক ছাড়া বাকিদের ভাতা অপরিবর্তিতই থাকছে। তবে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে ভাতার পরিমাণ বাড়ছে শতভাগ। মুক্তিযোদ্ধা ভাতা 5,000 টাকা বাড়ানোর প্রস্তাব আসছে বাজেটে। অনেকেই এই সুবিধাগুলো পায় সামাজিক যে নিরাপত্তা বেষ্টনীর আওতায়, যারা কাজ করতে পারে। অনেক প্রবীণ এখনো কর্মক্ষম, সুতরাং তাদেরকে যাতে কাজে লাগানো যায় সেদিকে বোধহয় নজর দিতে হবে। বিভিন্ন শ্রেণীর উপকারভোগীর ভাতার পরিমাণ অপর্যাপ্ত বলে স্বীকার করছে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ও। আমরা কিন্তু মানুষকে তার একেবারে জীবনযাপনের জন্য তার প্রয়োজনীয় অর্থটা দিচ্ছি না, আমরা যেটা দিচ্ছি ও যেন একটু টিকে থাকতে পারে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিবেচনায় নিয়ে সামাজিক সুরক্ষায় বরাদ্দ রাখারও পরামর্শ বিশ্লেষকদের। 2024-25 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি সামাল দেয়া সরকারের অন্যতম চ্যালেঞ্জ। লাগামহীন নিত্যপণ্যের বাজারে তাই সামাজিক নিরাপত্তা খাত কতখানি প্রাধান্য পাবে সেটি এখন দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগামী 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। চলতি অর্থ বছরের তুলনায় যা 1.57 গুণ বড়। সোমবার রাজধানীর ইস্কাটনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকল্প এ বাজেট পেশ করা হয়। সোমবার রাজধানীর ইস্কাটনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকল্প এ বাজেট পেশ করা হয়। এ বাজেটকে সম্প্রসারণশীল বাজেট বলছে অর্থনীতি সমিতি। বিকল্প বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 10,24,767 কোটি টাকা, যার 72% হবে প্রত্যক্ষ কর এবং বাকি 28% পরোক্ষ কর। এছাড়া বাজেটে কালো টাকার 0.98% বা 10,000 কোটি টাকা উদ্ধারের সুপারিশ করা হয়। আমাদের রেমিটেন্স এবং রপ্তানি আয় বাড়াতে হবে এবং বৈদেশিক মুদ্রার খরচ কমাতে হবে। কিভাবে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বিদ্যমান বাজারে রপ্তানি বাড়ানো যায় বা নিজের পক্ষে ধরে রাখা যায় এবং সম্ভাব্য অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার ধরা যায়, সেই চেষ্টা জোরদারভাবে করতে হবে। রেমিটেন্সের ক্ষেত্রে সরকারের গৃহীত নীতি অনুযায়ী দক্ষ জনবল যাতে বিদেশে সরকারি পাঠানো যায় সেদিকে নজর দিতে হবে। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।